প্যানিক অ্যাটাক এই জিনিসটা প্রায়শই একটা মানুষ যখন কোনো একটা ট্রমাটাইজড সিচুয়েশনের মধ্য দিয়ে যায়, ঠিক তারপর পরই এই জিনিসটার আবির্ভাব ঘটে। এটা থেকে আসলে মুক্তির উপায়ের চেয়ে বড় কথা এই জিনিসটি কেন হয়, একটু যদি বলতেন। একটা দারুণ প্রশ্ন। আপনার প্রশ্নের মধ্যে কিছু ক্লু আছে। যেমন আপনি বলছেন একটা ট্রমাটিক সিচুয়েশন। মানুষ যখন একটা ট্রমাটিক সিচুয়েশন এক্সপিরিয়েন্স করে, তখন তার মনের ভেতরে এত বেশি ওভারওয়েলমিং বা একটা নেগেটিভ চাপ তৈরি হয়, অথবা সে নিজেকে অনেক লেস রিসোর্সফুল মনে করে। আর এমন হয় যে ওই বিপজ্জনক ট্রমাটিক সিচুয়েশনটাতে আসলে মানুষ সে নিজেকে মানিয়ে নিতে পারে না, বা তার কাছে এত ওভারওয়েলমিং লাগে বা এতটা তার বিয়ন্ড ক্যাপাসিটির মধ্যে তার রেগুলেশনস বা ওভারঅল সামগ্রিক পরিস্থিতি মনে হয়। এখানে বলি যে একটু ট্রমাটাকে এক্সপ্লেন করা দরকার মনে হয়। মানুষ যখন একটা প্রচন্ড রকম লাইফ থ্রেটেনিং, ফিয়ারফুল, ডেথ অথবা বড় কোনো একটা ইনসিডেন্টের মধ্যে পড়ে যায়, ওইখানটাতে মানুষ অনেক বাজে রকমের একটা আবেগীয় পরিস্থিতি তৈরি হয়। তো ওই আবেগীয় পরিস্থিতিতে একটা মানুষ নিজেকে নিজে রেগুলেট করতে পারে না বা হেল্প করতে পারে না। এক্ষেত্রে ওই মানুষের জন্য ইমোশনটা ওভারঅল কন্ট্রোল করে যাওয়া প্রচন্ড রকম কষ্টের হয়ে যায়, কঠিন হয়ে যায়। যখন মানুষ এরকম একটা চাপমূলক, আঘাতমূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তখন তার ভেতরে কতগুলো ইন্ট্রুসিভ থটস, ফ্ল্যাশব্যাক, ইন্ট্রুসিভ ইমেজারি হতে থাকে। তার স্লিপ নষ্ট হয়ে যায়, তার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। ওই ট্রমাটিক ইনসিডেন্টের ঘটনা বা ছবিগুলো মেমোরিতে বারবার ভেসে আসতে থাকে, তার ঘুম ভেঙে যায়, সে হয়তো দুঃস্বপ্ন দেখছে। যখন এরকম কিছু লক্ষণগুলো বিদ্যমান হয়, তখন বোঝা যায় যে এই মানুষটা হয়তো একটা স্ট্রেসফুল বা ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে উনি এসছেন। তো এই সময় এক্সপিরিয়েন্সগুলোর জন্য তার কোপ করা কখনো কখনো প্রচন্ড রকম ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ইনসিডেন্টটা জেনুইনলি অনেক বেশি তার বিয়ন্ড ক্যাপাসিটির মধ্যে ছিল, যার জন্য সে কিন্তু দারুণভাবে ইনজুর্ড হয়ে যায়। যখন একটা স্ট্রেসফুল বা একটা লাইফ থ্রেটেনিং ইনসিডেন্ট ঘটে যায়, মাসখানেকের মধ্যে এটা কিন্তু একুইট স্ট্রেস ডিসঅর্ডার হিসেবে কিন্তু ডায়াগনোস করা যেতে পারে। কিন্তু যখন দেখা যায় যে এই লক্ষণগুলো 1 মাস চলে গেছে, ঘটনা ঘটে গেছে 1 মাস আগে, কিন্তু এখনো মানুষটার মধ্যে বিদ্যমান, বা উনি সেম ফ্ল্যাশব্যাক, ইন্ট্রুসিভ থটস, ইন্ট্রুসিভ ইমেজারি বা ওই লাইফ থ্রেটেনিং ইনসিডেন্টটা তার ঘটনা বা মেমোরিগুলো ফ্ল্যাশব্যাক হচ্ছে বারবার, সেক্ষেত্রে যখন 1 মাস পার হয়ে যায়, 1 থেকে 6 মাসের মধ্যে এটাকে পিটিএসডি বা পোস্ট ট্রমা স্ট্রেস ডিসঅর্ডার হিসেবে ডায়াগনোস করা যেতে পারে। এবং এটা যদি 6 মাস পার হয়ে যায়, 6 মাসের পরে গিয়েও যদি একটা মানুষের মধ্যে ইন্ট্রুসিভ থটস বা ইন্ট্রুসিভ ইমেজারি বা ফ্ল্যাশব্যাকস গুলো চলতেই থাকে ওই ট্রমাটিক ইনসিডেন্টের পরে, তখন এটাকে ডিলেইড অনসেট পিটিএসডি বলা যেতে পারে। আসলে এই জায়গাটায় একটা মানুষ যখন এই খুব বাজে রকমের একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, একটা লাইফ থ্রেটেনিং ইনসিডেন্সের মধ্যে দিয়ে যায়, এটা যখন তার মধ্যে একটা ট্রমা তৈরি করে, তখন মানুষের যা রেগুলেশন স্কিলস বা ক্যাপাসিটিটা অনেক লিমিটেড হয়ে যায়। এনাফ রেগুলেটেড করতে তার খুব কষ্ট হয়। রেগুলেট করতে কষ্ট হওয়ার মাঝে মাঝে একটা জিনিস হয় যে, যদি রিয়ালিস্টিকলি তার বিপদটা বা এখনো কিছুতে তার আশঙ্কা থাকে যে আমার আবার ক্ষতি হতে পারে, এরকম একটা ইনসিকিউরিটি বা ফিয়ার থেকে, অথবা জেনুইন যখন কোনো একটা ফিয়ার বা একটা ডিফিকাল্ট স্ট্রেসর থাকে ট্রমা ভিকটিম মানুষটার, তখন এটা প্যানিক অ্যাটাকের দিকে শিফট হতে দেখা যায়। প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই থাকে, যে জেনুইন কোনো বড় লাইফ চ্যালেঞ্জেস অথবা অনগোয়িং কোনো কনস্ট্যান্ট প্রলং স্ট্রেসর, অথবা তার লাইফে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন যেটা তার জন্য সত্যি ফিয়ারফুল, অথবা তার এনাফ রিসোর্স নেই ওই অসুবিধাটার সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে, এরকম পরিস্থিতিতে কিন্তু মানুষটার মধ্যে প্যানিক অ্যাটাক ডেভেলপ করতে পারে। এবং প্যানিক অ্যাটাকটার এক্সপিরিয়েন্স মাঝে মধ্যে আসলে ভীষণ রকম ভয়াবহ হয়ে থাকে, কারণ ওটার ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি বা ওই লক্ষণ, কষ্টটা এত বেশি পরিমাণে একটা মানুষ বডিলি ইমোশনালি এক্সপিরিয়েন্স করতে থাকে যে ফিল লাইক সে পড়ে যাচ্ছে, কন্ট্রোল হারিয়ে ফেলছে, লুজ কন্ট্রোল করছে। তার হয়তো কখনো কখনো সারা শরীর ঘেমে যাচ্ছে, তার ভীষণ রকম অস্থির লাগছে, হাঁসফাঁস করছে, হয়তো ব্রিদিংটা সাফোকেট করছে, অথবা অনেক বেশি হার্ট রেট করতে থাকে, এবং মাঝে মাঝে মনে হয় হয়তো আমি পড়ে যাবো অথবা মারা যাবো। এরকম অনুভূতিগুলো কিন্তু প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে প্রায়শই লক্ষণীয়। কিন্তু একটা দারুণ ব্যাপার হলো, প্যানিক অ্যাটাকটা যখন এভিডেন্স বেস ফ্যাক্টগুলোকে ক্লারিফাই করে দেওয়া যায়, তার রিয়েল লাইফের স্ট্রেসরগুলোকে খুব সুন্দরভাবে একটা ম্যানেজমেন্টের ক্যাপাসিটি ডেভেলপ করানো যায়, এবং মানুষের ভেতরে কতগুলো শর্ট অ্যাক্টিং মানে ডিউরিং প্যানিক অ্যাটাকের কতগুলো কোপিং স্ট্র্যাটেজি আছে, ওই জায়গাটা যখন ডেভেলপ করে দেওয়া যায়, এবং লং টার্মে ফ্যাক্ট বেসড কতগুলো কোপিং স্ট্র্যাটেজি আছে, ওই জায়গাটা যখন এস্টাবলিশ করে দেওয়া যায়, মানুষের রিসোর্স বা তার ক্যাপাসিটিকে যখন এনহ্যান্স করা যায়, তখন প্যানিক অ্যাটাক কিন্তু পার্মানেন্টলি ভালো হয়, এবং সেটা হয়তো জীবনের কখনোই ফিরে আসে না। এবং
এটা ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয় যে প্যানিক অ্যাটাকে যে কোর স্ট্রেসর বা মেইন যে ফ্যাক্ট বা অসুবিধার জন্য প্যানিক অ্যাটাক করছে, ওই জায়গাটাকে যদি সমাধান করা যায়, যেটা কিন্তু প্যানিক অ্যাটাকটাকে আবার রিভার্স করা বা পুনরায় ফিরে আসার জায়গাটাকে বা রিল্যাক্স করার জায়গাটাকে অনেক বেশি প্রিভেন্ট করে থাকে। এবং দেখা যায় যে মেইন অসুবিধাটার সমাধান হয়ে গেলে হোলিস্টিক যে আদার কোপিং স্ট্র্যাটেজি পাশাপাশি একটা থেরাপিউটিক প্রসেসের মধ্যে দিয়ে গেলে প্যানিক অ্যাটাক এমন আছে যে শতভাগ ভালো হয়ে যায়। এটা কন্ট্রোলেবল, এটা ভালো হয়ে যায় এরকম একটা জিনিস। এটা নিয়ে প্রচন্ড রকম আতঙ্ক নয়, স্টিগমা নয়, বরং যদি একজন মানুষ প্যানিক অ্যাটাক এক্সপিরিয়েন্স করতে থাকে অথবা সে অভিজ্ঞতার মধ্যগুলো দিয়ে যায়, তখন একজন দক্ষ প্রফেশনাল সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া যেতে পারে, যেটা ওই যাত্রাটাকে আত্মাবিষ্কারের, ওই নিজেকে হিল করার আন্ডারস্ট্যান্ডিং এর যাত্রাটায় উনি হয়তো খুব সহজেই নিজেকে সাহায্য করতে পারবেন।